ব্যাকটেরিয়াল গ্রোথ এই টার্মটা না খুব ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ ব্যাকটেরিয়াকে আমরা কি করলাম, আমরা হচ্ছে ধরো এই যে একটা কালচার মিডিয়া, তো কালচার মিডিয়া যেটা বা কালচার মিডিয়াম, এখানে আমি হচ্ছে ব্যাকটেরিয়াকে গ্রো করাচ্ছি। কি করাচ্ছি? একটা ব্যাকটেরিয়া দিলাম এবং সেটাকে গ্রো করালাম। গ্রো করানো বলতে বোঝায় যে এরা কালচার মিডিয়াতে যখন আমি এদেরকে দিলাম তখন এরা হচ্ছে মানে ধরো ইনোকুলেট করা, এই যে আমি কালচার মিডিয়ার মধ্যে ইনোকুলেট, এই যে ব্যাকটেরিয়া এনে আমি দিয়ে দিলাম একটা ব্যাকটেরিয়াকে, ধরো একটা ব্যাকটেরিয়াকে আমি দিছি, তাহলে একটা ব্যাকটেরিয়া তো হয় না, টার্মটা হচ্ছে ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম, কারণ ব্যাকটেরিয়াম ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলারের জন্য, একটার জন্য, আর ব্যাকটেরিয়া হচ্ছে প্লুরাল। আচ্ছা যাই হোক, একটা ব্যাকটেরিয়ামকে ধরো আমি দিয়ে দিলাম এই কালচার মিডিয়াতে যেখানে ব্যাকটেরিয়াটা গ্রো করবে। এর জন্য কালচার মিডিয়া বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, এখানে এটার জন্য বিভিন্ন নিউট্রিয়েন্টস আছে, ব্যাকটেরিয়া গ্রো করার জন্য বিভিন্ন নিউট্রিয়েন্টস এখানে রাখা আছে, বিভিন্ন পদার্থ দেওয়া আছে যেগুলার ফলে যেগুলা খেয়ে যেগুলা নিয়ে অ্যাবজর্ব করে ব্যাকটেরিয়াটা বাঁচবে। তো এখানে ওই ব্যাকটেরিয়াটা কী করবে, বাইনারি ফিউশনের মাধ্যমে ইউজুয়ালি এরা মাল্টিপ্লাই করবে, সংখ্যায় বৃদ্ধি করবে। একটা থেকে মানে একটা থেকে দুইটা হবে, আবার দুইটা থেকে চারটা হবে। মানে মেইন যে বেসিক বিষয় সেটা হচ্ছে একটা থেকে দুইটা হয়, এই কথাটা ইম্পর্টেন্ট। ফলে দুইটা থেকে তো চারটা হবে, তারপরে চারটা থেকে আটটা হবে। সো এইভাবে এরা গ্রো করতে থাকে, ঠিক আছে। তো এই যে গ্রোথটা সেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল গ্রোথ। কি বললাম? এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ। কারণ হচ্ছে দেখো আলটিমেটলি কী হচ্ছে, এরা একটা থেকে দুইটা হচ্ছে, একটা থেকে কি হচ্ছে, একটা থেকে হচ্ছে দুইটা হচ্ছে, এবং পরে প্রত্যেকটা থেকে আবার দুইটা হচ্ছে। সো এই যে গ্রোথটা যে প্রত্যেকবার এইভাবে যে গ্রো করতেছে সেটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলি। হাউএভার এখন আমরা হচ্ছে ইন ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কথা, ব্যাকটেরিয়াল গ্রোথ মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার মধ্যে যত কনস্টিটিউয়েন্টস আছে, ঠিক আছে, যত পার্ট আছে, ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার সেটা আমরা দেখে আসছি, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, সেই ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে যা কিছু আছে এগুলোকে আমরা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস বলতেছি। তো এই সব কিছুর অর্ডারলি মানে সিকোয়েন্সিয়ালি এদের যে ইনক্রিজ বা বেড়ে যাওয়া, এটাকে আমি বলতেছি ব্যাকটেরিয়াল গ্রোথ। ওভারঅল কথা, সহজ কথা, ব্যাকটেরিয়াল গ্রো হওয়াকে ব্যাকটেরিয়াল গ্রোথ বলতেছি। বাট এই ডেফিনেশনটা সুন্দর, অর্ডারলি ইনক্রিজ ইন অল কনস্টিটিউয়েন্টস অফ ব্যাকটেরিয়া, অল কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ ব্যাকটেরিয়া। এবং মেইনলি গ্রোথ বলতে আলটিমেটলি আমরা বুঝাই যে অল কনস্টিটিউয়েন্টস গ্রোথের মাধ্যমে আলটিমেটলি ব্যাকটেরিয়াটা নাম্বারও গ্রোথ করবে, নাম্বার। কারণ ব্যাকটেরিয়া একটা থেকে দুইটা সংখ্যায় যে বৃদ্ধি করবে, এরা যে সংখ্যার যে বৃদ্ধিটা সেটাকে আলটিমেটলি আমরা ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন বলি। আর গ্রোথ বলতে ব্যাকটেরিয়ার যে কনস্টিটিউয়েন্টসগুলো থাকে সেই কনস্টিটিউয়েন্টস বা ব্যাকটেরিয়ার যে পার্টসগুলো, আমি সাপোজলি ধরলাম যে ধরো ব্যাকটেরিয়াল সেটা হইতে পারে সেল ওয়াল অথবা ধরো সেল মেমব্রেন, এগুলো সবই কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট বা একটা পার্ট। তো এগুলোর গ্রোথ হচ্ছে, এবং আলটিমেটলি এই ব্যাকটেরিয়াল গ্রোথের কারণে কিন্তু ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটা হয়। ব্যাপারটা একটা একটার সাথে কিন্তু ইন্টার কানেক্টেড। আচ্ছা, সো এখন এই যে গ্রোথটা হয় যেটাকে আমরা বললাম এক্সপোনেনশিয়াল গ্রোথ, সেটাকে আমরা 2n এভাবে বলতে পারি, ঠিক আছে। মানে এরা হচ্ছে ফার্স্টে ধরো এই যে এটার ভ্যালু কত, যখন 0 বসাইলাম, মানে যখন কোনো গ্রোথ হয় না, আমি ধরলাম একটা ব্যাকটেরিয়া, এটা মানে তো 1 এটার ভ্যালু। তারপরে 2 যখন বসাইলাম তখন 2টা হইলো, মানে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। তারপরে 2 যখন বসাইলাম 4 হইলো, 2 যখন বসাইলাম তখন 8 হইলো। সো এইভাবে এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়, এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করছি 2n। ওকে, দ্যাটস ফাইন। এগুলো বাইনারি ফিউশনের মাধ্যমে হয়। আচ্ছা, এখন ব্যাকটেরিয়াল ডেথ বলতে বোঝায় যে ব্যাকটেরিয়াটা ইরিভার্সিবলি এমন একটা পর্যায়ে চলে গেছে যে সে তার রিপ্রোডিউস করা বা সংখ্যায় বৃদ্ধি করার অ্যাবিলিটি তার আর নাই, তার আর গ্রো করার অ্যাবিলিটি নাই, ইনেবল হয়ে গেছে। সুইটেবল মিডিয়াতেও যদি আমি দিই, আমি একটা সুইটেবল মিডিয়া বা একটা অবস্থা যে জায়গায় অনেকগুলো নিউট্রিয়েন্টস আছে, এই জায়গায় যদি আমি দিই, এরা আর গ্রো করতে পারতেছে না, তখন আমি বলি যে ব্যাকটেরিয়াটা মরে গেছে, ডেথ হয়ে গেছে। ডাবলিং টাইম যে টার্মটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা জেনারেশন টাইম নামেও জেনে থাকি। এটা মানে হলো গিয়ে, আমি ধরলাম এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? ইকোলাই ব্যাকটেরিয়া। এই যে ধরো একটা ইকোলাই ব্যাকটেরিয়া, তো এই ইকোলাই ব্যাকটেরিয়া, ধরো এখানে একটা ব্যাকটেরিয়া আছে, তো এই একটা ব্যাকটেরিয়া সংখ্যায় ডাবল হবে, অর্থাৎ দুই গুণ হবে। বাইনারি ফিউশনের মাধ্যমে আমি ধরলাম একটা থেকে দুইটা হবে, তো এই একটা থেকে দুইটা হইতে এটার টাইম লাগে 20 থেকে 30 মিনিটের মতো, বা 20 মিনিট আমি ধরলাম। তো এই যে দ্য টাইম রিকোয়ার্স ফর এ ব্যাকটেরিয়াম টু বিকাম ডাবল ইন নাম্বার, এই টাইমটাকে 20 মিনিটটাকে আমি বলবো তখন এই ইকোলাই ব্যাকটেরিয়ার ডাবলিং টাইম বা জেনারেশন টাইম। জেনারেশন মানে তৈরি হওয়া।
সো ডাবল তৈরি হওয়া এর বিষয়টাকে আমরা এই টার্মটা বলি। তো সাধারণত ইকোলাই বা নর্মাল ব্যাকটেরিয়াগুলোর এই 20 থেকে 30 মিনিটই লাগে ডাবল হইতে। তবে কিছু ব্যাকটেরিয়া যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা দ্বারা টিউবারকুলোসিস হয়, এবং এটার যে ডাবলিং টাইম সেটা কিন্তু অনেক বেশি, 18 থেকে 24 ঘন্টার মতো হইতে পারে, মানে অলমোস্ট একদিন লেগে যেতে পারে। আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা দ্বারা লেপ্রোসি রোগটা হয়, এটা হচ্ছে 24 দিন কিন্তু লাগতে পারে সময়। সো এটা তো অনেক বেশি সময় লাগে ডাবলিং হইতে। এবং এটা শুধু স্পিসিসে যে ভ্যারি করে এরকমও না, কতটুকু নিউট্রিয়েন্টস বা টেম্পারেচার বা পিএইচ বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেগুলো পাচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো এদের গ্রো করার জন্য, সেটার উপর ডিপেন্ড করে। এখন আসো যেটা এদের যে ইম্পর্টেন্স, মানে ডাবলিং টাইম আমাদের কেন জানা জরুরি, কেন এটা ইম্পর্টেন্ট, বা জেনারেশন টাইম জানে আমাদের সুবিধা কী। মনে রাখবা যে সকল ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম বেশি, যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রির কথা বলি বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কথা যদি বলি, এগুলার জেনারেশন টাইম বা ডাবল হওয়ার টাইম যেহেতু বেশি লাগে, তার মানে কি এরা যখন একজন মানুষের বডিতে ঢোকে তখন এরা স্লোলি গ্রো করে, ফলে এরা ডরমেন্ট অবস্থায় অনেকটা টাইম থাকতে পারে। এবং এরা কিন্তু মানে আমরা যেটা বুঝি যে একটা অর্গানিজম যখন বডিতে ঢোকে তখন সেটা তাড়াতাড়ি ম্যানিফেস্টেশন প্রকাশ করলে সেটা তো আমাদের বডির জন্য তো ভালো, কিন্তু এরা যখন অনেক লেট করে সংখ্যায় বৃদ্ধি করতেছে, অনেক লেট করে মাল্টিপ্লাই করতেছে, ফলে যেটা হয় যে এরা বডিতে অনেক সময় থেকে থাকে বাট বডিতে কোনো ম্যানিফেস্টেশন প্রকাশ পায় না, সাইন সিমটমস বা ক্লিনিক্যাল ফিচার্স অ্যাপিয়ার করতে অনেক টাইম লাগে, লেটেন্ট পিরিয়ড বা ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি থাকে। সো এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, মানে ডিজিজের ম্যানিফেস্টেশন হইতে অনেক টাইম লাগে। এটা হচ্ছে মোর জেনারেশন টাইম হইলে হয়। আর যদি জেনারেশন টাইম কম হয় তাহলে আর্লি রেসপন্স টু ট্রিটমেন্ট হবে, পাশাপাশি ইনকিউবেশন পিরিয়ড কম হবে, ম্যানিফেস্টেশন তাড়াতাড়ি প্রকাশ পাবে এবং ট্রিটমেন্ট দিলেও তাড়াতাড়ি সেরে যাবে। বাট এটাতে কিন্তু ট্রিটমেন্ট দিলেও তাড়াতাড়ি সারবে না, অনেক লঙ্গার ট্রিটমেন্ট লাগবে। সো এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। এখন আসে এই যে বাইনারি ফিউচারের মাধ্যমে দেখানো হয়েছে যে ধরো একটা থেকে দুইটা, এবার এটা থেকে দুইটা, সেভাবে 2 to the power n ফর্মে এরা বাড়তেছে, এটাকে বলতেছে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ। আচ্ছা ঠিক আছে, এখন গ্রোথ কার্ভ যে টার্মটা আছে এটা নিয়ে আমাদের একটু জানতে হবে। গ্রোথ কার্ভ বলতে যেটা বোঝায় যে অ্যাকচুয়ালি আমি একটু বলি, এই যে ধরো একটা কালচার মিডিয়া, এখানে অনেক নিউট্রিয়েন্টস আছে এবং এর মধ্যে তুমি একটা ব্যাকটেরিয়াকে দিলা, কী করলা, এই ব্যাকটেরিয়াটাকে যে তুমি এটার মধ্যে দিলা আইনা, এটাকে আমরা বলি ইনোকুলেট, এটার মধ্যে ঢুকাই দেওয়া, ইনোকুলেট করা। এই যে তুমি ইনোকুলেট করে দিলা ব্যাকটেরিয়াটাকে, এর ফলে এই এক্স এক্সিস বরাবর তুমি হচ্ছে সময় নিতেছো যে আচ্ছা আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে সময় নিলাম, এবং ওয়াই এক্সিস বরাবর আমি হচ্ছে সংখ্যা দেখব, ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন বা সংখ্যা দেখব যে আচ্ছা এতটুকু সময় কয়টা হয়েছে। সো এভাবে এখানে হচ্ছে কনসেন্ট্রেশন আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল যে টাইম, মানে গ্রোথের যে টাইমটা সেটা আমি দেখব বা ইন্টারভালটা, ঠিক আছে। আচ্ছা, সো এখানে গ্রোথ কার্ভের সুন্দর ডেফিনেশন দেওয়া আছে যে স্মল নাম্বার অফ ব্যাকটেরিয়া, যখন আমি একটা মিডিয়াতে আমি ইনোকুলেট করলাম একটা, এবং মিডিয়াতে অবশ্যই একটা নিউট্রিয়েন্ট মিডিয়া, সেখানে অনেক নিউট্রিশন আছে, এবং সেখানে করার পরে সেখানে আমি যে নাম্বার অফ ব্যাকটেরিয়াল সেলস পাবো সেটাকে ওয়াই এক্সিস বরাবর, এবং যে টাইমটা সেটাকে আমি প্লট করবো এক্স এক্সিস বরাবর, এবং এটা একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ দেয়, যেই কার্ভটা হচ্ছে দেখতে এরকম হয়, এরকম, ঠিক আছে, এরকম। তো এই কার্ভটাকে আমি বলতেছি ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। এবং সাধারণত এগুলার নাম আছে, এটাকে আমরা বলি যেটা এই যে একেবারে স্ট্রেইট, এটাকে আমরা বলি হচ্ছে ল্যাগ ফেস, এটাকে বলি লক ফেস বা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেস, আর এটাকে স্টেশনারি, যেহেতু থেমে আছে, স্টেশনারি মানে কি থেমে আছে, বাড়তেছেও না কমতেছেও না, একেবারে স্ট্রেইট। আর এটা হচ্ছে ডেক্লাইন ফেস বা ডেথ ফেস। হ্যাঁ, সো ওভারঅল কথা এই যে আমাদের 4টা ফেস। ওকে, দ্যাটস ফাইন। এখন আমি একটু এক্সপ্লেন করবো এক একটা করে, জাস্ট একটু ফার্স্ট আমরা গ্রাফে একটু যাই। দেখো এখানে আমি একটু বোঝানোর ট্রাই করি, সহজ কথা। এখানে হচ্ছে আমি ব্যাকটেরিয়াটাকে ধরো কালচার মিডিয়ামে দিছি, একটা ব্যাকটেরিয়াকে আমি কালচার মিডিয়ামে ইনোকুলেট করলাম, করার পরে দেখা যায় যে এই ল্যাগ ফেজটার টাইমে ব্যাকটেরিয়া গ্রো করে না, মানে সংখ্যায় বৃদ্ধি করে না, একটা ছিল একটাই আছে, শুধুমাত্র এখানে এদের যে গ্রো করার জন্য যে এনজাইম দরকার বা যে জিনিসপাতিগুলো দরকার সেইগুলা এরা স্টোর করতে থাকে, সেগুলো এরা কালেক্ট করতে থাকে, এগুলা তৈরি করতে থাকে। এবং এই মনে রাখবা যে ল্যাগ ফেজ এদের সাইজটা বড় হয়, ব্যাকটেরিয়ার সাইজ বড় হয় এবং আলটিমেটলি বড় সাইজের থাকে, এবং এখানে অত বেশি অ্যান্টিবায়োটিকের অ্যাক্টিভিটি থাকে না, তবে কিছু অ্যান্টিবায়োটিক এই ফেজেও কাজ করতে পারে। এবং মনে রাখবা যে আমাদের বিভিন্ন ডিজিজ ইনফেক্টেন্টস বা এই যে বিভিন্ন
জিনিসপাতি যেগুলো দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে জাস্ট সারফেসে থাকা অবস্থায় বা গ্রো করার আগে আমরা কিল করতে পারি, সেগুলো কিন্তু এই ফেজে কাজ করবে, ঠিক আছে, কারণ এখনও ব্যাকটেরিয়া গ্রো করতেছে না। সো এই টাইমেই ওই যে ডিসইনফেক্টেন্স বা বিভিন্ন সোপ বা সাবান এগুলো দেখে আমি কিন্তু এই ফেজে কিল করতে পারবো। বেশি টাইম হয়ে গেলে মাল্টিপ্লাই করে ফেললে কিল করাটা ডিফিকাল্ট। সো এই জন্য এই ল্যাগ ফেজের কথা বুঝলাম। এরপরে যখন এনজাইম তৈরি করে ফেললো, সব গ্রো করার জন্য যা যা দরকার সব কিছু তৈরি করে ফেললো, এরপরে এরা মাল্টিপ্লাই করা শুরু করবে এবং মাল্টিপ্লাই করা শুরু করবে 2n এই সিকোয়েন্সে, যেটাকে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ বলতেছি, ঠিক আছে। সো এইভাবে এক্সপোনেনশিয়াল বা লগ ফেজ এটাকে আমরা বলতেছি, যেহেতু এক্সপোনেনশিয়াল তাই লগ ফেজ, এই ফেজ এরা গ্রো করা শুরু করবে এবং এক পর্যায়ে যখন গ্রো করতে করতে দেখা যাবে কিছু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, এবং দেখা যায় যে মারা যেগুলো যাইতেছে আবার সেই পরিমাণে তৈরিও হইতেছে, ফলে অনেক বেশি বাড়তেছে না, আর এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে না, ফলে এরা স্টেশনারি অবস্থায় চলে যাবে। এবং স্টেশনারি অবস্থায় চলে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা যাবে যে এখন ডেথ বেশি হয়ে যাচ্ছে, যা সংখ্যায় বৃদ্ধির থেকে ডেথ বেশি হচ্ছে, তখন এইভাবে আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে ওভারঅল আমি চার্টটা দেখলাম, এটা হচ্ছে গ্রোথ চার্ট, খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের প্রত্যেকটা ফেজের ইম্পর্টেন্সটা একটু জানতে হবে। যেমন ধরো ল্যাগ ফেজে যেটা হয় যে এটা ফিউ মিনিটস থেকে ঘন্টা পর্যন্ত লাস্ট করতে পারে। এখানে বিভিন্ন এনজাইম বা বিভিন্ন ইন্টারমিডিয়েটস যেগুলো এখানে তৈরি হয় এবং এখানে জমা হইতে থাকে ব্যাকটেরিয়াতে, এবং এখানে কোনো গ্রোথ হয় না, অর্থাৎ ব্যাকটেরিয়া কিন্তু গ্রোথ হয় না, মাল্টিপ্লিকেশন হয় না, এবং সেল সাইজ এখানে ইনক্রিজ করতে পারে, সেলটা একটু বড় বড় দেখা যেতে পারে। পাশাপাশি এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে সেল মেমব্রেন মডিফিকেশন কিছু অ্যান্টিবায়োটিক যেমন পলিমিক্সিন, অ্যাম্ফোটেরিসিন ভি এগুলো এখানে ইউজ করতে পারি বা এগুলো কাজ করতে পারে, বাট অত বেশি অ্যান্টিবায়োটিক এখানে কাজ করে না। ডিটারজেন্ট সোপ অথবা সারফেস অ্যাক্টিং এজেন্ট দিয়ে এখানে কিন্তু ল্যাগ ফেজে ব্যাকটেরিয়াগুলোকে কিল করা যায়। এরপরে লগ ফেজে আসো, লগ ফেজে দেখা যায় যে এখানে গ্রোথ হইতে থাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ, এবং এখানে মাল্টিপ্লিকেশন র্যাপিড হবে, এখানে গ্রোথ রেট কনস্ট্যান্ট থাকে, ওই যে 2n এই কনস্ট্যান্ট ফর্মেই থাকে, এই জন্য এটাকে তো আমরা এক্সপোনেনশিয়াল বলি, একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করে। পাশাপাশি এখানে ইম্পর্টেন্স দেখো, এখানে ইম্পর্টেন্সটা হচ্ছে যে এখানে কিন্তু ডিজিজ করে। সো যখন মাল্টিপ্লিকেশনটা করতেছে তখন বডির ডিফেন্স মেকানিজমটা ব্রেক করে তখন কিন্তু ডিজিজ প্রসেস শুরু করে, এবং এই যে ডিজিজ প্রডিউসিং ক্যাপাবিলিটি অফ ব্যাকটেরিয়া এখানে এই ফেজে কিন্তু হায়েস্ট থাকে যখন এই মাল্টিপ্লিকেশন বা লগ ফেজে থাকে। এবং যদি এই ফেজে ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে অনেক মানে ড্রেডফুল বা ভয়ঙ্কর কন্ডিশন হইতে পারে, ফলে সেপ্টিসিমিয়া হইতে পারে। আচ্ছা, মানে ব্লাডে এগুলা যায় অনেক প্রবলেম করবে। এবং এখানে মেনলি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যেগুলো আছে যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলা বা কার্বিপেনাম, এই যে ড্রাগসগুলো এগুলা কিন্তু এখানে কাজ করতে পারবে এই ফেজে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখানে যেহেতু পেপটিডোগ্লাইক্যান অনেক তৈরি করবে, সেল ওয়াল সিনথেসিস করবে এবং এভাবে গ্রো করবে, এবং এই টাইমে কিন্তু এগুলো ইউজ করা যাবে। স্টেশনারি যে ফেজ সেখানে দেখা যায় যে মানে নিউট্রিশন কমে যেতে থাকে, এই জন্য ব্যাকটেরিয়া মারা যেতে থাকে, এবং মারা যাওয়ার কারণে দেখা যায় যে মানে সমান সেল প্রোডাকশন এবং মারা যাওয়া সেম হয়ে যাচ্ছে, ফলে একটা মানে স্টেশনারি ফেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এখানে ফিউ আওয়ার্স থেকে ডেইস লাগতে পারে। এখানে এক্সোটক্সিন প্রোডাকশন শুরু হয়, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন, এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও হবে। আমরা জানি যে এন্ডোটক্সিন এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা ফিচার, আর এক্সোটক্সিন এটা এই স্টেজে রিলিজ শুরু হয়। এবং স্পোর, এখানে কিন্তু যে সকল স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া আছে ক্লোস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, ওইগুলো এখানে স্পোর ফর্মেশন করা শুরু করতে পারে। আচ্ছা, এবং গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া সেগুলো গ্রাম নেগেটিভে কনভার্ট হয়ে যেতে পারে, কারণ পেপটিডোগ্লাইকান যে লেয়ার আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অনেক থিক থাকে। তো দেখা যায় যে গ্রাম নেগেটিভ যে মানে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া সেটার পেপটিডোগ্লাইকান লেয়ার কমে যে এই যে শিটগুলো আছে এই শিটগুলো কমে গিয়ে এরা গ্রাম নেগেটিভে কনভার্ট হয়ে যেতে পারে। এবং যদি গ্রাম স্টেইন করা হয় তাহলে গ্রাম পজিটিভকে গ্রাম নেগেটিভের মতো দেখা যাইতে পারে। গ্রাম নেগেটিভ আমরা জানি হচ্ছে এরা রেড কালার দেখা যায়, এবং এটাকে আমরা গ্রাম ভ্যারিয়েবিলিটি বলি। সো এইভাবে চেঞ্জ কিন্তু হতে পারে স্টেশনারি ফেজে। এবং ডিক্লাইন ফেজে আলটিমেটলি যেটা হবে যে এটা ডেথ ফেজ, এখানে ব্যাকটেরিয়াগুলো মরে যাওয়ার সংখ্যাই বেশি থাকে মাল্টিপ্লিকেশন রেটের থেকে, এবং এখানে টক্সিক প্রোডাক্ট অনেক বেশি অ্যাকুমুলেটেড হয়, এবং এটাতেও ফিউ আওয়ার্স থেকে ডেইস লাগতে পারে। এখানে এক্সোটক্সিন অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি এই ফেজই প্রোডাকশন হয়। এবং এখানে ব্যাকটেরিয়া এল ফর্মস মানে কি সেটা আমরা জানি, যে এল ফর্মসে যেটা হয় যে আমাদের যে সেল ওয়াল, এটা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ দুই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হতে পারে, এবং এল ফর্মসের ক্ষেত্রে কিন্তু সেল ওয়ালটা মানে একেবারে ডিফিসিয়েন্ট হয়ে যায়, ডিফিসিয়েন্ট অনেকটা হয়ে যায়, এটা সেল ওয়াল ডিফিসিট একটা ফেজ। এবং দেখা যায় যে
এর ফলে অ্যান্টিবায়োটিক্স কিন্তু এখানে কাজ করবে না এল ফর্মসে, স্পেশালি সেল ওয়াল সিনথেসিস যে ইনহিবিটর সেগুলো কাজ করবে না। এবং এক্সোটক্সিন, এন্ডোটক্সিন এগুলো লিবারেটেড হতে পারে কিছু ব্যাকটেরিয়া দ্বারা। এন্ডোটক্সিন হচ্ছে ব্যাকটেরিয়া যখন মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো আছে স্পেশালি ওইগুলো যখন আসলে কিল হয়ে যায় তখন ওগুলো থেকে রিলিজ হয়। মেনলি আমরা জানি যে লাইপোপলিস্যাকারাইড যেটা ছিল সেখানে লিপিড এ একটা কম্পোনেন্ট যেটা আছে এটাই মেনলি এন্ডোটক্সিন। আচ্ছা, তারপর হচ্ছে এসপুরেলেশন স্টার্স ইন সাম ব্যাকটেরিয়া, কারণ হচ্ছে যখন যারা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে এসপুরেলেশন তো শুরু হয়। এসপুরেলেশন মানে হচ্ছে ব্যাকটেরিয়া যেহেতু মরে যাচ্ছে এই বা মরে যাওয়ার অবস্থায় এই টাইমে এরা নিজেদেরকে সার্ভাইভালের জন্য এরা হচ্ছে এদের যে ব্যাকটেরিয়াল সেল আছে তার মধ্যে এরা স্পোর তৈরি করে এসপুরেলেশন প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই স্পোরটাকে পরবর্তীতে রিলিজ করে দেয়, এবং পরবর্তীতে ওই রিলিজ যে স্পোরটা সেটা কিন্তু যখন আবার ফেভারেবল কন্ডিশন পাবে তখন আবারও কিন্তু এই ভেজিটেটিভ ফর্ম অফ ব্যাকটেরিয়াতে বা আসল ব্যাকটেরিয়াতে আবার ব্যাক করতে পারে, রিভার্ট হইতে পারে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা চলে যাব যে হচ্ছে গিয়ে দেখো ল্যাগ ফেজে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে 0 ছিল, লক ফেজে কিন্তু কনস্ট্যান্ট গ্রোথ ছিল, স্টেশনারিতে আবার 0, এবং ডিক্লাইন ফেজে একেবারে সংখ্যা কমে যায় বা ডেথ হয়, নেগেটিভ হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এখানে ডিফারেন্সগুলো যদি আমরা একটু দেখি যে ল্যাগ ফেজ যেটা এটাতে যে আমাদের মানে ভায়াবল কাউন্ট বলতে বোঝানো হয়েছে যে ব্যাকটেরিয়া এর যে কাউন্ট সেটাকেই বোঝানো হয়েছে মেনলি। হ্যাঁ, যে ব্যাকটেরিয়া যেগুলো বেঁচে আছে এরকম ব্যাকটেরিয়ার কাউন্ট, এখানে ফ্ল্যাট কোনো ব্যাকটেরিয়া মানে ওইভাবে বাড়ে নাই, এগুলা এখানে ব্যাকটেরিয়া বাড়ছে এখানেও বাড়ে নাই। সো ওই বিষয়টা এখানে বলা হয়েছে। স্পেশাল ফিচার্সটা ইম্পর্টেন্ট, যেখানে বিভিন্ন এনজাইমস অ্যাকুমুলেট হইতে থাকে, মেটাবোলাইটস অ্যাকুমুলেট হইতে পারে থাকে, যাতে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করতে পারে, এগুলোকে ইউজ করে। এখানে ব্যাকটেরিয়ার সাইজ অনেক বেশি বড় থাকে এবং এখানে আস্তে আস্তে ব্যাকটেরিয়ার সাইজ ছোটো হয়ে যায়। এখানে মেটাবলিক্যালি অ্যাক্টিভ এবং ইউনিফর্মলি স্টেন বলতে বোঝানো হয়েছে যে এখানে লক ফেজটাতে মানে একটা ব্যাকটেরিয়া সব থেকে ভালো স্টেন নিবে। তুমি তো একটা ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ এটা ভালো বোঝা যাবে এই লক ফেজটাতে, ঠিক আছে। সো এই ফেজটাতে যখন স্টেন করা হবে ব্যাকটেরিয়াটাকে নিয়ে, অর্থাৎ তুমি একটা লক ফেজের ব্যাকটেরিয়াকে যখন স্টেন করবা তখন তুমি ভালো স্টেনিং রেজাল্ট পাবা বা ভালো ফলাফল পাবা। অন্য ফেজগুলোতে ভালো ফলাফল কিন্তু পাবা না, সেই জন্য এটা ইউনিফর্মলি স্টেন হবে, ভালো স্টেন হবে। এবং এখানে এই স্টেশনারি ফেজে তুমি একটা ব্যাকটেরিয়া যখন নিয়ে কাজ করবা তখন দেখবা যে সেটা কনফিউজিং গ্রাম মানে স্টেট দিতে পারে। এখানে গ্রানিউলস তৈরি হতে পারে, স্পোর তৈরি হতে পারে, এক্সোটক্সিন, অ্যান্টিবায়োটিক্স এখানে কিন্তু এখানে মানে স্টেশনারি যে ফেজ সেখানে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে কাজ দাও করতে পারে। ডিক্লাইন ফেজ যেটা, ডিক্লাইন ফেজে দেখা যায় এখানে ইনভলিউশন ফর্ম তৈরি হয়, এখানে এল ফর্ম তৈরি হইতে পারে, এখানে স্পোরেলেশন প্রক্রিয়া শুরু হইতে পারে, আর অনেক ধরনের বিষয় এখানে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে অ্যাকচুয়ালি আমরা ব্যাকটেরিয়াল কাউন্ট একটা টার্ম আছে, ব্যাকটেরিয়াল কাউন্ট বলতে বোঝাচ্ছি যে ব্যাকটেরিয়া আমরা যখন কাউন্ট করব, ঠিক আছে, ব্যাকটেরিয়া কাউন্ট করবো তো এটার মধ্যে দুইটা কাউন্ট আছে, একটা টোটাল কাউন্ট, একটা ভায়াবল কাউন্ট। টোটাল কাউন্ট মানে হচ্ছে লাইভ অর ডেড, এটা ব্যাপারটা জীবিত অথবা মৃত যে কোনো হইলেই হয়েছে, টোটাল যে নাম্বার অফ ব্যাকটেরিয়া সেগুলোকে আমরা কাউন্ট করবো। একটা এখানে আমরা মাইক্রোস্কোপ ইউজ করে এটা করি এবং একটা কাউন্টিং চেম্বার আমরা ইউজ করি। আর ভায়াবল মানে শুধুমাত্র লিভিং যেগুলো বেঁচে আছে সেগুলোই আমরা কাউন্ট করবো। তো এটার বিভিন্ন মেথড আছে, পোর প্লেট মেথড, সারফেস ভায়াবল কাউন্ট বা স্প্রেডিং মেথড, বাইস বিশরা মেথড, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে কী কী নিউট্রিয়েন্টস ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য ইম্পর্টেন্ট, কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, অক্সিজেন, এই টার্মগুলো আমাদের একটু জানতে হবে যে এই কয়টা জিনিস আমাদের কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য লাগবে, ঠিক আছে। এগুলোকে আমরা অ্যাসেনশিয়াল এলিমেন্টস বলতেছি, এবং এগুলা বিভিন্ন ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের বিভিন্ন কিছু সিনথেসিস বা তৈরি করতে এগুলো লাগবে, যেমন কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো তো ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে থাকে। সো এই স্ট্রাকচারগুলোকে ফর্ম করতে হলে এই সাবস্টেন্সগুলো লাগবে। এগুলার সোর্স কি, যেমন ধরো কার্বন আমরা পাই অর্গানিক অথবা ইনঅর্গানিক বিভিন্ন সাবস্টেন্স থেকে। তারপর হচ্ছে গিয়ে নাইট্রোজেন আমরা পাই হচ্ছে ডিকম্পোজিশন অফ প্রোটিনের মাধ্যমে অথবা অ্যামোনিয়াম থেকে। সো এইভাবে কিন্তু আমরা কোনটার সোর্স কি সেটা আমাদের একটু জানা লাগবে। আর বিভিন্ন ট্রেস এলিমেন্টস কিন্তু গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। ট্রেস এলিমেন্টস বলতে বিভিন্ন ইনঅর্গানিক এলিমেন্টস, ম্যাঙ্গানিজ, তারপরে ম্যাগনেশিয়াম, আয়রন, কোবাল্ট, এগুলোও লাগে। তারপর হচ্ছে এগুলো মিনারেলস, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে অর্গানিক গ্রোথ ফ্যাক্টরসের মধ্যে অ্যাসেনশিয়াল আর অ্যাক্সেসরি আছে, যেমন ভিটামিনসের মধ্যে প্যারামাইনো বেনজোইক অ্যাসিড, থায়ামিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন, নিকোটিনিক অ্যাসিড, ভিটামিন বি, এগুলো সবই বি কমপ্লেক্সের মধ্যে পড়ে। এগুলো তারপরে পাবা, এগুলো দরকার হইতে পারে। তার পাশাপাশি অ্যাক্সেসরি হিসেবে ফ্যাক্টর 10, ফ্যাক্টর 5, এরকম কিছু ফ্যাক্টর 5-এর মধ্যে এনএডি, এনএডিপি, আর ফ্যাক্টর এক্সের মধ্যে বা 10-এর মধ্যে হচ্ছে হিম, এরকম কিছু ফ্যাক্টরও কিন্তু ব্যাকটেরিয়ার জন্য থাকতে পারে। আর এখন আসলে ফিজিক্যাল ফ্যাক্টর, এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো নিউট্রিশনাল বা কেমিক্যাল রিকোয়ারমেন্ট, হ্যাঁ, নিউট্রিশনাল ফ্যাক্টর। আর এখন আসলে ফিজিক্যাল ফ্যাক্টর, টেম্পারেচার কত থাকলে বেস্ট। ইউজুয়ালি টেম্পারেচার বেশিতেও কিছু ব্যাকটেরিয়া বাঁচতে পারে, মডারেটও বাঁচতে পারে, আবার কিছু মানে কম টেম্পারেচারও বাঁচতে পারে। যেমন ধরো মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে ভালো গ্রো করে 30 থেকে 37-এ, এই কথাটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তবে কিছু ব্যাকটেরিয়া 15 থেকে 20-এ ভালো গ্রো করে, আবার কিছু ব্যাকটেরিয়া 50 থেকে 60-এ ভালো গ্রো করে। বাট অপটিমাম বা একেবারে আইডিয়াল হচ্ছে 30 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পিএইচ হচ্ছে
মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া 6 থেকে 6.5 থেকে 7.5, অর্থাৎ অ্যাসিডিকও না একেবারে বেসিকও না, এরকম একটা কন্ডিশনে এরা ভালো গ্রো করে। কিন্তু কিছু ব্যাকটেরিয়া আবার অ্যাসিডিক মিডিয়ামে ভালো গ্রো করে, যেমন ল্যাক্টোবেসিলাস, ঠিক আছে, এটা ভ্যাজাইনা, ফিমেল ভ্যাজাইনাতে কিন্তু এই ব্যাগটা পাওয়া যেতে পারে, যেমন 4 থেকে 4.5। তারপরে কিছু ব্যাকটেরিয়া আবার অ্যালকালাইন যে মিডিয়া সেখানে ভালো গ্রো করে, যেমন হচ্ছে ভিব্রিও ক্যালেরা, এটা pH 9-এ ভালো গ্রো করে। আচ্ছা, এখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু সব ব্যাকটেরিয়ারই গ্রোথের জন্য লাগবে। নর্মাল হচ্ছে 0.04 কার্বন ডাইঅক্সাইড মানে পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকতে হবে গ্রোথের জন্য। কিন্তু কিছু ব্যাকটেরিয়া যেমন নিসিরে গনোরি, নিসিরে মেনিনজিটাইডিস, যেগুলো নিসিরে স্পিসিসের, সেগুলোতে কিন্তু 5% কার্বন ডাইঅক্সাইড লাগে গ্রোথের জন্য, অর্থাৎ অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড কিন্তু সেখানে লাগে। আচ্ছা, তারপর হচ্ছে আয়নিক স্ট্রেংথ এবং অসমোটিক প্রেশার। কিছু ব্যাকটেরিয়া অনেক হাই অসমোটিক প্রেশার কিন্তু এটা গ্রো করে, যেমন হচ্ছে এগুলোকে আমরা বলি অসমোফিলস, অনেক বেশি হাই অসমোটিক প্রেশার লাগবে এবং অনেক বেশি হাই সল্ট কনসেন্ট্রেশনে যেগুলো বসবাস করতে পারে, বাঁচতে পারে, সেগুলোকে আমরা হ্যালোফিলস বলি। যেহেতু ফিল মানে হচ্ছে সেগুলোর প্রতি অ্যাট্রাকশন, রাইট, আর ফোবিক মানে হচ্ছে সেগুলোতে মানে সেগুলোর প্রতি অ্যাট্রাকশন না, অপোজিট আর কি। আচ্ছা, লাইট হচ্ছে সাধারণত ডার্কনেস, যেটা ডার্কনেসে ভালো গ্রো করতে পারে ব্যাকটেরিয়া, এই কথাটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। আমরা হয়তো বা ভাববো যে লাইটে ভালো গ্রো করতে পারে, কিন্তু না। এখন আসলে সোর্স অফ মেটাবলিক এনার্জি, সাধারণত কিছু ব্যাকটেরিয়া নিজেরাই এনার্জি তৈরি করে ফটোসিনথেসিসের মাধ্যমে, অর্থাৎ সূর্যের আলোকে কাজে লাগে তারা নিজে এনার্জি তৈরি করতে পারে। এগুলোকে আমরা বলি ফটোসিনথেসিসের মাধ্যমে এরা করতেছে। এবং কিছু আছে আউটসাইড থেকে এনার্জি লাগবে, সেটা অক্সিডেশন বা ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে এরা তৈরি করবে। এবং এক্ষেত্রে কার্বোহাইড্রেট বা লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলোকে সোর্স হিসেবে ইউজ করে এরা হচ্ছে অক্সিডেশন, ফার্মেন্টেশন এই প্রসেসের মাধ্যমে এরা এনার্জি তৈরি করবে। এখন হিম, কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর হিম লাগে, যেমন বলছিলাম না যে হিম লাগতে পারে, যেমন হচ্ছে যেটাকে আমরা ফ্যাক্টর 10 বলতেছি, এবং এটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এবং হিমোফাইলাস ডাক্রি। সো হিমোফাইলাস যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখো একটা ইম্পর্টেন্ট কথা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু ব্যাকটেরিয়া, বাট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে আলাদা, সেটা হচ্ছে অর্থোমিক্সো ভাইরাসের মধ্যে, এটা আমরা জানি। কিছু ভিটামিনস আছে যেগুলো ব্যাকটেরিয়ার লাগে, ফলিক অ্যাসিড B2 যেটাকে রিবোফ্লাভিন বলি, B3 যেটাকে নিয়াসিন বলি, B12 যেটাকে আমরা সায়ানোকোবালামিন বলি, বা B6 যেটা পাইরোডক্সিন, এটাও লাগে। কোনটার জন্য কোনটা লাগে সেটা ইম্পর্টেন্ট। B2 লাগে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, B3 লাগে হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, B12 লাগে ল্যাক্টোব্যাসিলাসের জন্য, তারপর প্যান্টোথেনিক অ্যাসিড লাগে হচ্ছে মরজিনেলা মর্গ্যানি এর জন্য। আচ্ছা, তো অ্যাসিডোফিলিক, অ্যালকাইলোফিলিক আর হ্যালোফিলিক বলতে কী বোঝায় সেটা আমরা জানি যে অ্যাসিডোফিলিক মানে যেটা অ্যাসিডিক মিডিয়াতে ভালো গ্রো করতে পারে, ল্যাক্টোব্যাসিলাস। অ্যালকাইলোফিলিক মানে হচ্ছে অ্যালকালিক মিডিয়াতে ভালো গ্রো করবে, ভিব্রিও ক্যালেরা, এটা 9 pH গ্রো করতে পারে, এটা 4 pH গ্রো করতে পারে। হ্যালোফিলিক বলতে বোঝায় এরা হাই সল্ট কনসেন্ট্রেশনে ভালো গ্রো করবে, যেমন হচ্ছে প্যারাহেমোলাইটিকাস, প্যারাহেমোলাইটিকাস। তারপর হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন এখান থেকে আমাদের একটু জানতে হবে, এটা মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অক্সিজেন ডিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করতে হবে আমাদের, ঠিক আছে। সো এবার এটা ক্লাসিফিকেশন করার উপায় হচ্ছে যে আমাদের স্ট্রিক্ট বা অব্লিগেটরি কিছু অ্যারোব আছে, অর্থাৎ এগুলা অক্সিজেন বাস লাগবে, অক্সিজেন ছাড়া এরা সার্ভাইভই করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সিউডোমোনাস, বর্ডিটেলা, অক্সিজেন ছাড়া এরা বাঁচতেই পারবে না। আর আরেকটা আছে যেগুলো অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না, ঠিক আছে, মানে এরা অক্সিজেন সহ্যই করতে পারতেছে না, এরকম। আচ্ছা, এদের মধ্যে আছে ক্লোস্ট্রিডিয়াম, সহজ কথা। আর তারপরে আসো যে হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এদের অক্সিজেন থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, দুইটাতে এরা বসবাস করতে পারবে, ব্যাপারটা এরকম। তো এর মধ্যে ইস্টেরিশিয়া কোলাই, সালমোনেলা, শিজেলা, প্রোটিয়াস, ক্লেপসিয়েলা, এন্টেরোব্যাক্টার, এগুলো সবই এন্টেরোব্যাকট্রিসির মধ্যে, হ্যাঁ, এন্টেরোব্যাকট্রিসির মধ্যে। তারপরে আরেকটা টাইপ আছে মাইক্রো অ্যারোফিলস, এটা বলতে বোঝায় তারা অক্সিজেন, দেখা যায় যে অক্সিজেন কনসেন্ট্রেশন যখন কম থাকে, মানে ইয়ারে যাবৎ থাকে তার থেকে একটু কম অক্সিজেন কনসেন্ট্রেশন আছে, তাইলে এরা ভালো গ্রো করতে পারে। মাইক্রো মানে কম, এভাবে একটু বলে রাখো, বা ছোটো, মানে বেশি অক্সিজেন লাগবে না। যেমন ক্যাম্পাইলোব্যাক্টার স্পিসিস যেগুলো আছে, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুরি বা এই টাইপের, হেলিকোব্যাক্টার পাইলোরি। আচ্ছা, হেলিকোব্যাক্টার পাইলোরি এমন একটা ব্যাকটেরিয়া যেটা কিন্তু ক্যান্সার করতে পারে, কারণ আমরা জানি ব্যাকটেরিয়া কিন্তু ইউজুয়ালি তেমন একটা ক্যান্সার করার সাথে জড়িত না, বাট হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু ক্যান্সার করতে পারে, গ্যাস্ট্রিক কার্সিনোমা করতে পারে। তারপরে অ্যারো টলারেট বলতে বোঝায় যে এরা অ্যারোবিক কন্ডিশনে গ্রো করবে, কিন্তু যদি অক্সিজেনের প্রেজেন্স থাকেও তাইলেও এদের গ্রোথকে কিন্তু এফেক্ট করে না, তবে সাধারণত এরা অ্যারোবিক বা অক্সিজেন নাই এরকম কন্ডিশনে গ্রোথ করে, বাট অক্সিজেন আশেপাশে এদের বেড়ে ফেলবে এরকম না। যেমন ক্লোস্ট্রিডিয়ামের মধ্যে ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম যেটা, এটা ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো যে একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া
সেটা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এটা হচ্ছে বেসিক রুল। এটা কেন হয়? এর পেছনে কারণ মনে রাখবা যে আমাদের অক্সিজেন এটা তো নরমালি ব্যাকটেরিয়াতে লাগে আমরা জানি, ঠিক আছে? তো অক্সিজেন যেটা হয় যে অক্সিজেন যখন নরমালি ধর একটা ব্যাকটেরিয়াতে লাগতেছে, একটা নর্মাল ব্যাকটেরিয়া, তো সেই ব্যাকটেরিয়াতে অক্সিজেনটা বিভিন্ন ফর্মে কনভার্ট হতে পারে। ধরো অক্সিজেনের 2 ধরনের টক্সিক মেটাবোলাইট হতে পারে, যেমন ধরো দুটো টক্সিক মেটাবোলাইটসে কনভার্ট হতে পারে। যেমন ধরো আমি সাপোজ উদাহরণ হিসেবে বললাম যে এই যে এটাকে বলি আমরা হচ্ছে সুপার অক্সাইড, অথবা এরা হচ্ছে গিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড, এই ফর্মে কনভার্ট কিন্তু হইতে পারে অক্সিজেন, ঠিক আছে? এই ফর্মে কিন্তু অক্সিজেন কনভার্সন হইতে পারে, এবং এই দুইটা ফর্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই টক্সিক ফর্ম। তো এই ফর্মগুলা কিন্তু থাকা যাবে না। যদি এই ফর্মগুলা থাকে তাহলে কারণ ব্যাকটেরিয়া অক্সিজেনের সহযোগিতায় এই ফর্মগুলা কনভার্ট করতে পারে। এখন অক্সিজেন যদি থাকে তাহলে আবার বেশ কিছু এনজাইমও থাকা লাগবে ব্যাকটেরিয়াতে। যেমন ধরো সুপার অক্সাইড ডিসবিউটেস, এটা কি করে? এটা হচ্ছে ধরো এই যে মানে টক্সিক ফর্মটা যেটাকে আমরা বলতেছি সুপার অক্সাইড, এই ফর্মটাকে ফার্স্টে এই ফর্মে কনভার্ট করে, যেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। পরবর্তীতে এই হাইড্রোজেন পারঅক্সাইড আবার ক্যাটালেস, এই এনজাইমের সহযোগিতায় পানিতে কনভার্ট হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি হয় না। কিন্তু অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে দেখা যায় এই ক্যাটালেস এনজাইম কিন্তু অ্যাবসেন্ট থাকে, অথবা সুপার অক্সাইড ডিসবিউটেস থাকলেও খুবই কম থাকে। ব্যাপারটা এরকম, অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে আইদার ক্যাটালেস ল্যাক থাকে অথবা ভেরি লো লেভেল অফ সুপার অক্সাইড ডিসবিউটেস থাকে, ফলে এদের এই টক্সিক যে ফর্মগুলো, অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে যদি অক্সিজেন দেওয়া হয় তাহলে এদের যে টক্সিক ফর্মগুলো, যেমন ধরো এই ফর্মটা বা এই ফর্মগুলো থেকে যাবে, ঠিক আছে? এই ফর্মগুলো থেকে যাবে, এবং এদের কিন্তু এই ফর্মগুলার কারণে এরা কিন্তু দেখা যাবে যে কিল হয়ে যাবে র্যাপিডলি, এরা গ্রো করতে পারবে না। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো অ্যানারোবিক ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন যদি আমরা করি, এখানে একটু কক্কাই এবং ব্যাসিলাই বা রড, এইগুলা রডের আরেকটা ব্যাসিলাই, কক্কাইগুলো আবার গোল গোল হবে, রড বা ব্যাসিলাই হচ্ছে এরকম হবে, রাইট? আচ্ছা, তো কক্কাইয়ের মধ্যে আবার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, ঠিক আছে? সো গ্রাম পজিটিভের মধ্যে আসলে কক্কাইয়ের মধ্যে অত বেশি ইম্পর্টেন্ট করে ব্যাকটেরিয়া এখানে ডাইপেপ্টোকক্কাস আছে, স্ট্রেপ্টোকক্কাস আছে, তারপরে ভেইলোডেলা আছে। এগুলো ইম্পর্টেন্ট করে ব্যাকটেরিয়া না কক্কাইগুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া তার মধ্যে যেটা রড বা ব্যাসিলাই, এর মধ্যে স্পোরফর্মিক কিছু ব্যাকটেরিয়া আছে, নন স্পোরফর্মিক আছে। তো স্পোরফর্মিকের মধ্যে হচ্ছে যেগুলো আছে, যেমন ধরো ক্লোস্ট্রিডিয়াম, আর হচ্ছে গিয়ে, এবং ক্লোস্ট্রিডিয়াম তো গ্রাম পজিটিভ। আর নন স্পোরফর্মিকের মধ্যে অ্যাক্টিনোমাইসিস আছে, ল্যাক্টোবেসিলাস আছে, তারপরে হচ্ছে গিয়ে ব্যাকটেরিওয়ার্স আছে। সো এই কয়টা আমরা জাস্ট একটু বলে রাখতে পারি, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসো যে এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, দেখো, যেগুলা সাধারণত অ্যানারোবিক যে ইনফেকশন, অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, ধরো ক্লোস্ট্রিডিয়াম দ্বারা আক্রান্ত হয়েছে। সো এইগুলা ট্রিটমেন্টে মেইনলি যে ড্রাগগুলো ইউজ করা হয়, যেমন পেনিসিলিন জি, সেফোটিকজিন, ক্লোরামফেনিকল, তারপর হচ্ছে আচ্ছা সেফোক্সিটিন, সেফোক্সিটিন, আচ্ছা, তারপর হচ্ছে ক্লিন্ডামাইসিন, বেট্রোডিডাজল। সো এই এই ড্রাগগুলো সাধারণত ইউজ করা হয়। সো এখানে এই কথাটা আছে। তারপরে আসো যে হচ্ছে গিয়ে আরেকটা ক্লাসিফিকেশন, যে অন দ্য বেসিস অফ টেম্পারেচার রিকোয়ারমেন্ট, এটাও আমাদের একটু জানতে হবে যে সাইক্রোফিলিক, আর একটা হচ্ছে বেসোফিলিক, থার্মোফিলিক। সাইক্রোফিলিক মানে এরা অনেক লো টেম্পারেচারে বাঁচতে পারে, 15 থেকে 20 বাঁচতে পারে, ঠিক আছে? যেমন ধরো সিউডোমোনাস। তারপরে বেজোফিলিকের মধ্যে আছে হচ্ছে অপটিমাম টেম্পারেচার, অর্থাৎ 30 থেকে 37 বা 30 থেকে 40 ভালো বাসে, যেমন ইকোলাই, স্টাফাইলোকক্কাস, বেশিরভাগ ব্যাকটেরিয়াগুলো। তারপরে হচ্ছে যে থার্মোফিলিক যেটা, এটা সাধারণত অনেক বেশি টেম্পারেচারে বাঁচে। এটা একটা উদাহরণ হচ্ছে এস্টেরোথার্মোফাইলাস, এটা একটা এক্সাম্পল। আচ্ছা, তারপরে দেখো এই যে যারা হচ্ছে মানে নিজের এনার্জি তৈরি করে কিসের মাধ্যমে, আইদার সূর্যের আলোকে কাজে লাগে নিজেরাই এনার্জি তৈরি করতেছে, অথবা কেমিক্যাল সাবস্টেন্সকে কাজে লাগে নিজেরাই এনার্জি তৈরি করতেছে ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে। তো এটা হচ্ছে অটোট্রোপস বা লিথোট্রোপস যেগুলা, ঠিক আছে? আচ্ছা, আর হেটারোট্রপস বা অর্গানোট্রপস যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে এনার্জি ড্রাইভ করে বিভিন্ন অর্গানিক ব্যাটারিয়ালসের মানে কে ইউজ করে, অর্গানিক ম্যাটেরিয়ালসকে ইউজ করে, যেমন ধরো কার্বোহাইড্রেটকে ইউজ করে এনার্জি তৈরি করতে পারে, এরকম। সো এর মধ্যে ইকোলাই যেমন আছে, হেটারোটপসের মধ্যে ইকোলাই আছে, আচ্ছা, ঠিক আছে। সো এগুলো আর স্যাপ্রোম নামে একটা টার্ম আছে, এটা হচ্ছে যে ডেড বডি থেকে হচ্ছে এরা নিউট্রিশন কালেক্ট করে। ওকে, সুগার ফার্মেন্টেশন একটা টার্ম। দেখো এখানে সুগার ফার্মেন্টেশন বলতে আমরা যেটা বুঝি যে সুগার যে কম্পোনেন্টসগুলো আছে, যেমন ধরো মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ, ম্যালটোজ, গ্ল্যাকটোজ, এইগুলাকে কী করে, এগুলোকে ব্রেকডাউন করে পাইরুভিক অ্যাসিড কনভার্ট করে, এবং
পাইরুভিক অ্যাসিড দের পরবর্তীতে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে। তো এই যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে কিন্তু এরা এনার্জি পায়, শক্তি উৎপাদন করে। তো যেমন এটা মেডিকেলিও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে নিসেরিয়া গনোরি, নিসেরিয়া মেনিনজাইটিস, এই দুটো টার্ম আমরা একটু জানবো। যে দেখা যায় যে এরা মানে এটা কি নিসেরিয়া গনোরি নাকি নিসেরিয়া মেনিনজাইটিস, এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি অন দ্য বেসিস অফ ফার্মেন্টেশন, যে এরা কি গ্লুকোজকে ফার্মেন্ট করতেছে নাকি ম্যালটোজকে ফার্মেন্ট করতেছে। আবার ইকোলাই, যেমন ধরো ইকোলাই ল্যাকটোজকে ফার্মেন্ট করে, ঠিক আছে। অর্থাৎ ল্যাকটোজকে ফার্মেন্ট করা মানে কি, একটু চিন্তা করো, ল্যাকটোজকে ফার্মেন্ট করা মানে হচ্ছে ল্যাকটোজ থেকে এনার্জি প্রোডাকশন করতে পারতেছে ভেঙে, এই কার্বোহাইড্রেট এবং এটাকে ভেঙে এনার্জি প্রোডাকশন করতেছে ফার্মেন্টেশনের মাধ্যমে। তো এরা কি ইগুলো হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার সাধারণত, বাট স্যালমোনেলা, সিগেলা এগুলো কিন্তু ল্যাকটোজ ফার্মেন্টার না, ঠিক আছে। এগুলা কিন্তু স্যালমোনেলা দ্বারা টাইফয়েড ফিভার হয়, সিগেলা দ্বারা ডিসেন্ট্রি হয়, সেগুলো কিন্তু ইউজুয়ালি ল্যাকটোজ ফার্মেন্টার না। so এইভাবে আমরা আলাদা করতে কিন্তু পারি। ওকে, দ্যাটস ফাইন। এগুলো আমরা যখন সিস্টেমিক পড়বো, প্রত্যেকটা ব্যাকটেরিয়া জানবো, তখন আমরা এগুলো ডিটেলসে জানবো।